জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, ভারতে কি সত্যি তীব্র গ্যাস সংকট শুরু হয়েছে? ইরান যুদ্ধের ধাক্কায় কি সত্যিই বেসামাল হয়ে পড়েছে ভারতের এলপিজি গ্যাস ডিস্ট্রিবিউশন স্ট্রাকচার? মধ্যবিত্ত পরিবারের দৈনন্দিন রান্নাঘর থেকে হোটেল, রেস্টুরেন্ট, এমনকি শ্মশানঘাট পর্যন্ত সবই কি এখন তীব্র গ্যাস সংকটে ভুগছে? কেন বলছি কথা? কারণ গত কয়েকদিনে যে খবরগুলো সামনে আসছে সেগুলো কিন্তু সত্যিই উদ্বেগজনক। বেঙ্গালুরুতে গ্যাস সরবরাহের ঘাটতির জন্য বেশ কিছু হোটেল বন্ধ রয়েছে। পুনেতে কয়েকটা শ্মশানঘাট গ্যাস সরবরাহের সমস্যার কথা জানিয়েছে। ভারতের অনেক বড় শহরগুলো থেকে এমনও খবর আসছে যে সেখানে কমার্শিয়াল এলপিজি সিলিন্ডারের দাম 1400 থেকে 1500 টাকায় গিয়ে পৌঁছেছে। আবার এর মধ্যেই পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী তার মন্ত্রণালয়কে প্রাথমিকভাবে এলপিজি সংক্রান্ত নিয়মে জরুরি পরিবর্তন আনার নির্দেশ দিয়েছিলেন, যাতে দেশের কোথাও এলপিজি সরবরাহ কোনো রকমভাবেই ব্যাহত না হয়। কিন্তু বাস্তব পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে উঠেছে যে ভারত সরকারকে শেষ পর্যন্ত একটা বিরল এবং কঠোর আইন প্রয়োগ করতে হচ্ছে, যার নাম এসেনশিয়াল সার্ভিসেস ম্যানেজমেন্ট অ্যাক্ট। বিষয়টার গম্ভীরতা বুঝতে পাচ্ছেন? যখন কোনো দেশকে তার নাগরিকদের রান্নার গ্যাস সরবরাহ বজায় রাখতে জরুরি এবং কঠোর আইনকে প্রয়োগ করতে হয়, তখন সেটা আর সাধারণ কোনো সংকট থাকে না, দেশের এনার্জি সিকিউরিটির সংকট হয়ে দাঁড়ায়। তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, ভারতের এনার্জি সিকিউরিটি আর্কিটেকচার কি সত্যিই এতটাই দুর্বল যে বর্তমানে ইরান যুদ্ধের এই সামান্য ধাক্কাটাকেও সামলাতে পারছে না? তাহলে আসলে ঘটছেটা কি? দেশের এলপিজি নিয়ে এত হাহাকার কেন? কেন বলা হচ্ছে যে অনেক রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থায় পৌঁছে গেছে? পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী তার মন্ত্রণালয়কে এলপিজি সংক্রান্ত নিয়মে কেন এই বিরল এবং কঠোর আইন ইএসএমএ কে প্রয়োগ করতে হচ্ছে? এই সব কটা বিষয় আমি আপনাদের বিস্তারিতভাবে বুঝিয়ে বলবো আজকের এই ভিডিওটাতে। জানাবো এলপিজি সংকটের কারণ কি, সংকট কতটা গভীরে, এবং এই সংকট কি শুধু ইরান যুদ্ধের প্রভাবেই হচ্ছে, নাকি এর পেছনে আরও কোনো গভীর কারণও রয়েছে? সাধারণ মানুষ এর জন্য ঠিক কতটা সমস্যায় পড়বে, আর সর্বোপরি ভারত কিভাবে এই সংকটকে কাটিয়ে উঠবে? ভিডিওটা গভীর, তাই চলুন শুরু থেকে শুরু করি। তবে তার আগে একটা স্বীকারোক্তি, এই ভিডিওর মধ্যে 45 সেকেন্ডের একটা প্রমোশনাল পার্ট আছে। আশা করি সহানুভূতির সঙ্গে বিষয়টা বিবেচনা করবেন। দেখুন, পকেট বোকার এমন একটা ট্রেডিং প্ল্যাটফর্ম যেখানে ভালো রোজগারের সুযোগ থাকে। যেমন ধরুন কুইক ট্রেডিং। প্রথমে একটা অ্যাসেট চুজ করলেন, যেমন কারেন্সি পেয়ার, ক্রিপ্টো, স্টক বা ইন্ডেক্স। এরপরে প্রাইস আপ যাবে না ডাউন প্রেডিক্ট করে অ্যামাউন্ট এবং এক্সপায়ারি টাইম সেট করলেন 5 সেকেন্ড থেকে 4 ঘন্টা পর্যন্ত। এক্সাম্পল হিসাবে ধরুন 800 টাকা দিয়ে ট্রেড নিলেন, প্রেডিক্ট করলেন আপ যাবে, কিছুক্ষণ ওয়েট করলেন, ট্রেড সফল হলে প্রফিট অ্যামাউন্ট কিন্তু আপনার ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে। এরপরে আছে পেন্ডিং ট্রেডস, যেখানে আগে থেকেই প্রাইস এবং টাইমিং সেট করা যায়। মার্কেট সেই লেভেলে পৌঁছলে ট্রেড অটোমেটিক্যালি ওপেন হয়। যারা অ্যাডভান্স ট্রেডিং করতে চান তাদের জন্য ফরেক্স, শেয়ার, ইন্ডিসেস ট্রেডিংও আছে। সাথে MT4, MT5 ইন্টিগ্রেশন, লেভারেজ এবং ফ্লেক্সিবল ক্যাপিটাল ম্যানেজমেন্টেরও কিন্তু সুবিধা রয়েছে। এছাড়া প্ল্যাটফর্মে সোশ্যাল ট্রেডিং, ট্রেডিং সিগন্যাল, ইন্ডিকেটর, 130+ অ্যাসেট এবং 24x7 ট্রেডিংয়ের সুবিধা রয়েছে। আর জমা এবং উত্তোলনের জন্য ইউপিআই, ক্রিপ্টো সহ মাল্টিপল পেমেন্ট অপশন কিন্তু ব্যবহার করা যায়। আর একটা বিশেষ ফিচার হলো আলট্রেড, যেখানে টাকা ছাড়াই প্ল্যাটফর্মের ফান্ড দিয়ে ট্রেড করা যায়। যেমন ধরুন আলট্রেড দিয়ে ট্রেড করা হলো, ট্রেড সফল হলে পে আউট অনুযায়ী প্রফিট পাওয়া যেতে পারে, আর সফল না হলে সাধারণত নিজের টাকা ঝুঁকিতে পড়ে না। তবে প্রোমো কোড SJDQ ব্যবহার করলে ভালো বোনাস পেতে পারেন। লিঙ্ক ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে আছে। প্রোমো কোড SJDQ ব্যবহার করে শুরু করতে পারেন। তো চলুন মূল আলোচনায় ফিরি। দেখুন, প্রথমেই আমরা জানবো যে এলপিজি আসলে কি। এলপিজি হলো লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এটি মূলত একটা হাইড্রোকার্বন জ্বালানি, যার মধ্যে প্রধানত দুটি উপাদান থাকে, প্রোপেন এবং বিউটেন। এই গ্যাসগুলোকে সাধারণত চাপ দিয়ে তরল অবস্থায় রূপান্তর করা হয়, যাতে সহজে পরিবহন করা যায়। তাছাড়া যদি সিলিন্ডারের মধ্যে গ্যাস স্বাভাবিক গ্যাসীয় অবস্থায় থাকতো, তাহলে এত অল্প পরিমাণে থাকতো যে বাড়িতে মাত্র 4-5 দিনই কিন্তু চলতো। তাই ইচ্ছাকৃতভাবে এটিকে তরল অবস্থায় রাখা হয়, যাতে সিলিন্ডারের মধ্যে বেশি পরিমাণে গ্যাস ভরা যায় এবং দীর্ঘ সময় এটাকে ব্যবহার করা যায়। তবে যেহেতু এর ক্যালোরিফিক ভ্যালু বা তাপ উৎপাদন ক্ষমতা অনেক বেশি এবং ধোঁয়াও খুব কম বের হয়, তাই ভারতের প্রায় সব বাড়িতেই এখন রান্নার জন্য এলপিজি গ্যাসকে ব্যবহার করা হয়।
তবে শুধু বাড়িতে নয়, রেস্টুরেন্ট, হোটেল, স্ট্রিট ভেন্ডর, এমনকি ছোট শিল্প কারখানা বা কমার্শিয়াল কিচেনগুলোতেও কিন্তু ব্যাপকভাবে এলপিজির ব্যবহার রয়েছে। পরিসংখ্যান অনুযায়ী ভারতে 30 কোটির বেশি এলপিজি কানেকশন রয়েছে, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বড় এলপিজি বাজারগুলোর মধ্যে ভারত কিন্তু অন্যতম বৃহত্তম। এখন প্রশ্ন ওঠে যে এই এত বিপুল পরিমাণে এলপিজি আমরা কোথা থেকে পাই? ভারতের এলপিজি মূলত দুটি উৎস থেকে আসে। প্রথমত দেশীয় উৎপাদন বা ডোমেস্টিক প্রোডাকশন, আর দ্বিতীয়ত আমদানি বা ইম্পোর্টেড এলপিজি। দেশীয় উৎপাদনের ক্ষেত্রে আমাদের দেশের তেল শোধনাগার এবং ন্যাচারাল গ্যাস প্রসেসিং প্ল্যান্টগুলো এলপিজি উৎপাদন করে। ভারতের এই প্রধান এলপিজি উৎপাদক সংস্থাগুলোর মধ্যে রয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম। তবে ভারতের মোট এলপিজি চাহিদার 55 থেকে 60% আমাদের আমদানি করেই কিন্তু পূরণ করতে হয়। আর এই এলপিজি আসে মূলত সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইউএই, কাতার এবং আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে, যার বেশিরভাগ জাহাজই পারস্য উপসাগর বা পার্সিয়ান গালফ অঞ্চল হয়ে ভারতে এসে পৌঁছয়। মানচিত্রে দেখতে পাচ্ছেন এই হলো ইরান আর এই হলো পারস্য উপসাগর। এখন আপনারা সবাই জানেন যে ইরান এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে যে সংঘাত শুরু হয়েছে, তাতে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন তেল এবং জ্বালানি পরিকাঠামোর ওপরে মিসাইল হামলা চালিয়েছে। বিশেষ করে কাতার, বাহরিন এবং সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন জায়গায় কিন্তু হামলা চালিয়েছে ইরান। আর এই পরিস্থিতির কারণে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে জ্বালানি সরবরাহ এবং পরিবহনের ওপরে এমনিতেই বড় ধরনের চাপ তৈরি হয়েছে। তাছাড়া বিশ্বের মোট গ্যাস উৎপাদনের প্রায় 20% কাতার কিন্তু একাই উৎপাদন করে। ভারতও কাতার থেকে উল্লেখযোগ্য পরিমাণে গ্যাস আমদানি করে। তাই সেখানে যদি সরবরাহে কোনো ধরনের বিঘ্ন ঘটে, তাহলে স্বাভাবিকভাবেই তার প্রভাব ভারতের ওপরে এসেও পড়বে। আর তার ওপরে হরমুজ প্রণালীর মধ্যে দিয়ে বিশ্বের প্রায় 20 থেকে 30% তেল এবং এলপিজি যায়। ইরান এখন এই হরমুজ প্রণালীকে ব্লক করায় পৃথিবীর কম বেশি সব দেশেই এলপিজি সংকট শুরু হয়েছে। তবে এখানে আর একটা বিষয় বোঝাটা জরুরি। সম্প্রতি ইরান বলেছে যে তারা চীন এবং ভারতের তেল ট্যাঙ্কারগুলোকে হরমুজ প্রণালী দিয়ে যেতে দেবে, অর্থাৎ শিপমেন্ট চলতে দেবে। তাই অনেকের মনেই প্রশ্ন উঠতে পারে যে সেক্ষেত্রে ভারতে গ্যাস সংকট তৈরি হওয়ার তো কোনো কথা নয়, কিন্তু এখানেও একটা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক যুক্তি রয়েছে। যখন কোনো জাহাজ যুদ্ধক্ষেত্রের মধ্য দিয়ে যায়, তখন তার বিমা প্রিমিয়াম 300 থেকে 500% পর্যন্ত বেড়ে যায়। আর এর সরাসরি প্রভাব পড়ে সেই জ্বালানির বিক্রয় মূল্যের ওপরে। অর্থাৎ গ্যাস হয়তো পাওয়া যাবে, কিন্তু সেটাকে ভারত পর্যন্ত নিয়ে আসার খরচ অনেকখানি বেড়ে যাবে। তবে যদি এই সংঘাত আরও বাড়ে, তাহলে হরমুজ প্রণালী দিয়ে চলাচল করা তেল এবং গ্যাসবাহী ট্যাঙ্কারের সংখ্যা আরও কমে যাবে এবং একই সঙ্গে ইন্স্যুরেন্সের প্রিমিয়ামও কিন্তু বেড়ে যাবে। ফলে সামগ্রিকভাবে এলপিজি সরবরাহের ওপরে প্রভাব পড়বে এবং দামও দ্রুত বাড়তে পারে। ইতিমধ্যেই দেখেছি সরকার এলপিজির দাম 60 টাকা বাড়িয়েছে। তবে পরিস্থিতি পরিবর্তন না হলে হয় সরকারকে ভর্তুকি দিতে হবে অথবা গ্যাসের সিলিন্ডারের দামকে বাড়াতে হবে। আশা করি এই অবধি বুঝলেন। এখন গ্যাস ব্যবহারের ক্ষেত্রে ভারতে একদিকে রয়েছে গৃহস্থলীর জন্য ডোমেস্টিক এলপিজি সরবরাহ, আর অন্যদিকে রয়েছে কমার্শিয়াল এলপিজি সরবরাহ। ডোমেস্টিক এলপিজি বলতে আমাদের বাড়িতে যে সিলিন্ডার আসে সেটি সাধারণত 14.2 কেজি ওজনের হয়, আর কমার্শিয়াল সিলিন্ডার একটু বড় হয়, প্রায় 19 কেজি, যা মূলত রেস্টুরেন্ট এবং হোটেলগুলোতে ব্যবহার করা হয়। ডোমেস্টিক সিলিন্ডারের ক্ষেত্রে আপনারা জানেন সরকার বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে সাবসিডি দেয়, যেমন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। এই প্রকল্পের আওতায় দরিদ্র পরিবারের জন্য বিনামূল্যে এলপিজি কানেকশন দেওয়া হয়। এছাড়াও এমন অনেক কর্মসূচি রয়েছে যেখানে এলপিজি সরবরাহের ক্ষেত্রে গৃহস্থলীর ব্যবহারকে অগ্রাধিকার দেওয়া হয়। এই অবস্থায় ডোমেস্টিক এবং কমার্শিয়ালের মধ্যে বর্তমানে ভারত সরকার প্রথম অগ্রাধিকার দিচ্ছে ভারতের গৃহস্থলীর চাহিদা মেটানোকে। আর তাই ভারত সরকার মাত্র 2 দিন আগে একটা টেম্পোরারি সাপ্লাই ম্যানেজমেন্ট অর্ডার জারি করে। এই নির্দেশে 3টি গুরুত্বপূর্ণ বিষয় ছিল। প্রথমত, সরকার দেশের সমস্ত রিফাইনারি এবং পেট্রোকেমিক্যাল প্ল্যান্টগুলোকে এলপিজি উৎপাদনকে বাড়াতে বলেছে। দ্বিতীয়ত, পেট্রোকেমিক্যাল শিল্পে ব্যবহৃত প্রোপেন এবং বিউটেনের একটা অংশ এলপিজি উৎপাদনের দিকে সরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। তৃতীয়ত, যে অতিরিক্ত এলপিজি উৎপাদন হবে তা অয়েল মার্কেটিং কোম্পানিগুলোর কাছে সরবরাহ করতে হবে। তবে এখানে সরকার একটা গুরুত্বপূর্ণ বিষয়কে স্পষ্ট করে দিয়েছে, যে প্রোপেন এবং
বিউটেন আগে পেট্রোকেমিক্যাল শিল্পে ব্যবহৃত হতো, এখন সেগুলো এলপিজি উৎপাদনের জন্য ব্যবহার করা হবে এবং সেই এলপিজি মূলত গৃহস্থলীর গ্রাহকদের জন্য বরাদ্দ থাকবে। অর্থাৎ আমাদের বাড়িতে যে এলপিজি সিলিন্ডার আসে সেটার সরবরাহ যাতে কোনো রকমভাবেই কম না হয়, সেটাই ছিল সরকারের প্রধান লক্ষ্য। এখন এই পরিস্থিতিতে সরকার তৃতীয় একটা বড় পদক্ষেপ নিয়েছে, সেটা হলো গ্যাস সিলিন্ডার বুকিং সাইকেলের ওপরে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। আগে কি হতো, একজন গ্রাহক 15 দিন পরেই আবার গ্যাস সিলিন্ডার বুক করতে পারতেন। এখন সরকার নির্দেশ দিয়েছে যে এই বুকিং সাইকেল বাড়িয়ে 25 দিন করা হবে। কেন এই সিদ্ধান্ত? কারণ এটি শুধু সাপ্লাই ম্যানেজমেন্টের বিষয় নয়, এটি মানুষের বিহেভিয়ারিয়াল ইকোনমিক্সেরও বিষয়। মানে যখন মানুষের মনে এই ভয় তৈরি হয় যে যে কোনো জিনিস ভবিষ্যতে কম পাওয়া যাবে বা পাওয়া যাবে না, তখন মানুষ সেটাকে বেশি করে কিনে মজুত করতে শুরু করে। মানুষ যখন এইভাবে মজুত করা শুরু করে তখন একটা প্যানিক লুপ তৈরি হয়, ফলে বাস্তবে সরবরাহ খুব কম না হলেও বাজারে জিনিসটা খুব কম আছে বলে মনে হয়। এই কারণে সরকার 25 দিনের বুকিং গ্যাপ নিয়মকে চালু করেছে। সরকার যে তৃতীয় বড় পদক্ষেপটা নিয়েছেন তা হলো দামের বৃদ্ধি। আন্তর্জাতিক জ্বালানি বাজারের অস্থিরতার প্রভাব এখন দামের ওপরেও পড়তে শুরু করেছে। কিছু রিপোর্টে স্পষ্ট করে বলা হয়েছে যে গৃহস্থলীর এলপিজির দাম 50 থেকে 60 টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে, আর কমার্শিয়াল এলপিজির ক্ষেত্রে 100 থেকে 115 টাকা পর্যন্ত দাম বাড়তে পারে। আশা করি এই অবধি বিষয়টা বুঝলেন। এখন এই যে সরকার গৃহস্থলীর গ্যাস সাপ্লাইয়ের ওপরে বেশি করে গুরুত্ব আরোপ করছে এবং তার জন্য একটা সার্কুলারও জারি করেছে, এই নির্দেশটি কিছু ক্ষেত্রে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে, যার ফলে এলপিজি ডিস্ট্রিবিউটরদের মধ্যে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছিল। অনেক ডিস্ট্রিবিউটর মনে করেছিলেন যে কমার্শিয়াল এলপিজি সিলিন্ডারের ওপরে হয়তো সরকার নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে, কারণ সরকার বলেছিল যে অতিরিক্ত এলপিজি গৃহস্থলীর জন্য বরাদ্দ করা হবে। এর ফলে কিছু ডিস্ট্রিবিউটর, রেস্টুরেন্ট এবং অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানে এলপিজি সরবরাহকে বন্ধ করে দেন, যার ফলে কমার্শিয়াল সিলিন্ডারের ডেলিভারি দেরি হতে শুরু করে এবং হঠাৎ করে রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশনগুলোর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সরকার স্পষ্ট করে জানায় যে কমার্শিয়াল এলপিজি নিষিদ্ধ করা হয়নি, শুধু বলা হয়েছে অতিরিক্ত যে এলপিজি উৎপাদন করা হবে তার একটা বড় অংশ গৃহস্থলীর গ্রাহকদের জন্য রাখা হবে। কিন্তু যে বিভ্রান্তি তৈরি হয়েছিল তার কারণে রেস্টুরেন্টগুলোর ওপরে বড়সড় প্রভাব পড়ে গেছে। কীরকম প্রভাব? যেমন ধরুন, যদি আমরা একটা সাধারণ রেস্টুরেন্টের এলপিজির ব্যবহার দেখি, ছোট রেস্টুরেন্টগুলো প্রতিদিন প্রায় 2-3টি করে সিলিন্ডার ব্যবহার করে। মাঝারি আকারের রেস্টুরেন্ট প্রতিদিন 5টা থেকে 6টা সিলিন্ডার ব্যবহার করে, আর বড় বড় রেস্টুরেন্ট বা ভিড় বেশি এমন জায়গায় প্রতিদিন 10টিরও বেশি সিলিন্ডার ব্যবহার করা হয়। তাই যখন সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয় তখন অনেক রেস্টুরেন্ট হঠাৎ করে মনে করলো যে হয়তো আর সিলিন্ডার পাওয়াই যাবে না, ডেলিভারি দেরি হবে, আবার দামও বাড়তে পারে। এর ফলে তারা নিজেদের মেনুর পরিবর্তন করা শুরু করলো। অনেক রেস্টুরেন্ট এমন সিদ্ধান্তও নিয়েছে যে যেসব খাবার ধীরে ধীরে রান্না হয় সেগুলো আপাতত মেনু থেকে বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি রান্নার সময় কমানো, খাবারের দাম বাড়ানো, এই ধরনের পরিবর্তনও তারা করতে শুরু করে। অর্থাৎ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে জনপ্রিয় রেস্টুরেন্টগুলো পর্যন্ত উদ্বেগে পড়ে গিয়েছিল। যদিও এটা কেবলমাত্র একটা ভুল বোঝাবুঝি ছাড়া আর কিছুই নয়। মানে দেশে কিছুটা জ্বালানি সংকট তৈরি হয়েছে বটে, কিন্তু এতটাও তৈরি হয়নি যে এমন অবস্থা তৈরি হবে। বিষয়টা আসলে ভুল বোঝাবুঝি। এখন প্রশ্ন হলো যে যেটুকু সংকট শুরু হয়েছে সেটুকুকেই বা সরকার কিভাবে সামাল দেবে। প্রথমত, সরকার দেশের রিফাইনারিগুলোকে নির্দেশ দিয়েছে যেন তারা যতটা সম্ভব বেশি এলপিজিকে উৎপাদন করে। তবে এখানে একটা টেকনিক্যাল ইস্যু আছে, কারণ প্রযুক্তিগতভাবে অয়েল রিফাইনারিগুলোর পক্ষে রাতারাতি উৎপাদন বাড়ানো সম্ভব নয়, কারণ এলপিজি মূলত রিফাইনিং প্রক্রিয়ার ক্র্যাকিং প্রসেস থেকে উৎপাদিত হয়। অর্থাৎ কাঁচা তেল প্রসেস করার সময় প্রথমে ভারী ফুয়েল অয়েল থেকে ডিজেল বের করা হয়, তারপর সেখান থেকে পেট্রোল উৎপাদিত হয় এবং পুরো প্রক্রিয়ার পরের ধাপে এলপিজি বের করা হয়। অর্থাৎ এলপিজি আসলে এক ধরনের লিমিটেড বাই প্রোডাক্ট। কাঁচা তেল প্রসেসিংয়ের অনেক পরের ধাপে এটিকে পাওয়া যায়। তাই এলপিজির উৎপাদন হঠাৎ করে বাড়ানোটা কোনো সহজ বিষয় নয়। এখন বাকি যেটা সরকারের হাতে রয়েছে সেটা হলো অন্য দেশ থেকে এলপিজি আমদানি করা।
তাত্ত্বিকভাবে দেখলে ভারত অন্য কোনো দেশ থেকে এলপিজি আমদানি করতেই পারে, যেমন আমাদের কাছে রাশিয়ার মতো দেশের অপশান রয়েছে, আরও কিছু দেশ রয়েছে যারা সরবরাহ করতে প্রস্তুত। কিন্তু বাস্তবে এখানে কিছু বড় চ্যালেঞ্জ রয়েছে, যেমন দীর্ঘ সমুদ্রপথ, উচ্চ পরিবহন খরচ, বন্দরগুলোর হ্যান্ডেলিং সক্ষমতা ইত্যাদি ইত্যাদি। মানে হলো এই সব কারণ মিলিয়ে শেষ পর্যন্ত এলপিজির দাম কিন্তু অনেকটাই বেড়েই যাবে। তাছাড়া এখানে ভারতের সামনে আর একটা কৌশলগত সমস্যাও কিন্তু রয়েছে, কারণ ভারত কাঁচা তেলের জন্য স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভকে বজায় রাখে। এগুলো গভীর ভূগর্ভস্থ স্টোরেজে সংরক্ষণ করা হয় এবং যথেষ্ট পরিমাণে মজুত রাখা হয়। কিন্তু এলপিজির ক্ষেত্রে পরিস্থিতি কিন্তু ভিন্ন। ভারতে এলপিজি সাধারণত রানিং ইনভেন্টরি মডেল অনুযায়ী চলে, অর্থাৎ একটা ধারাবাহিক সরবরাহ চেইন এবং দ্রুত বিতরণের ওপরে নির্ভর করে চলে। এর মানে হলো ভারতের কাছে এলপিজির বড় কোনো কৌশলগত মজুত নেই, ফলে যখনই সরবরাহে বিঘ্ন ঘটে তখন দ্রুত সংকট দেখা দিতে পারে। মানে সব মিলিয়ে পরিস্থিতি এমন যে যদি যুদ্ধ এখনই না থামে সেক্ষেত্রে ভারতে নিশ্চয়ই এলপিজির বিকল্প ব্যবস্থা হবে, কিন্তু তার দাম অবশ্যই বেশি হবে। আর এলপিজির দাম যদি বাড়ে তাহলে খাদ্যদ্রব্যের মুদ্রাস্ফীতি অবশ্যম্ভাবীভাবে বাড়বে, কারণ রেস্টুরেন্টগুলো তাদের বাড়তি খরচ শেষ পর্যন্ত গ্রাহকদের ওপরেই চাপিয়ে দেবে। এছাড়া হসপিটালিটি ইন্ডাস্ট্রির বড় ধরনের কিন্তু চাপের মুখে পড়তে পারে, কারণ হোটেল এবং ক্যাটারিং সার্ভিসগুলো সাধারণত খুব কম লাভের মার্জিনে ব্যবসা চালায়। ক্ষতিগ্রস্ত হবে স্ট্রিট ফুড বিক্রেতারা, যারা প্রতিদিন সন্ধ্যায় আপনার এলাকায় রাস্তায় দোকান বসায়। এছাড়া শহুরে কর্মসংস্থানেও কিন্তু প্রভাব পড়তে পারে, কারণ ভারতের রেস্টুরেন্ট খাতে লক্ষ লক্ষ মানুষ কাজ করেন। সব মিলিয়ে দেশে মুদ্রাস্ফীতি তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু অস্বীকার করা যাচ্ছে না। তাই এই পরিস্থিতিতে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে যে এখন ভারতের কি করা উচিত বা ভারত কি করছে। দেখুন, এই সংকট থেকে বের হতে ভারত সরকার মূলত দুটি স্তরে কাজ করছে, একটা শর্ট টার্ম সলিউশন আর একটা লং টার্ম সলিউশন। শর্ট টার্ম সলিউশন হিসাবে এখনই এই সমস্যা দ্রুত সমাধান করার জন্য ভারত সরকার এনার্জি ডিপ্লোমেসিকে আরও শক্তিশালী করছে। মানে দরকার মতো রাশিয়া এমনকি যুক্তরাষ্ট্র থেকেও এলপিজি আনার পরিকল্পনা করছে এবং দেশে যাতে এলপিজির দাম বেড়ে না যায় তার জন্য যথেষ্ট ভর্তুকি দিয়ে সেই গ্যাস দেশের বাজারে বিক্রি করবে বলে সরকার ঠিক করেছে। আর এভাবে যতদিন না যুদ্ধ শেষ হয় ততদিন ভর্তুকি চালিয়ে যাবে, যাতে দেশে মুদ্রাস্ফীতি না বাড়ে। আর দীর্ঘমেয়াদে ধীরে ধীরে ইলেকট্রিক কুকিং বা বৈদ্যুতিক রান্নার দিকে এবং পিএনজি বা পাইপড ন্যাচারাল গ্যাস ব্যবহারের দিকে যাওয়ার প্ল্যানও কিন্তু তৈরি করছে ভারত, যাতে করে এলপিজির ওপরে নির্ভরতা লং টার্মে গিয়ে কমানো যায়। এছাড়া দীর্ঘমেয়াদে আর একটা সম্ভাবনা হলো বায়ো এলপিজি, অর্থাৎ বায়োমাস এবং বিভিন্ন বর্জ্য পদার্থ থেকে তৈরি এলপিজি, যেটার ব্যাপক উৎপাদন নিয়ে অলরেডি ভাবনা চিন্তা করছে ভারত সরকার। তো এই হলো সম্পূর্ণ আলোচনা। আশা করি এই আলোচনার মাধ্যমে আপনারা বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন যে এখনো পর্যন্ত ভারতে বড় ধরনের এলপিজির ঘাটতি তৈরি হয়নি, কিন্তু এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। তবে একথাও সত্যি যে এই মুহূর্তে ভারত খুব পাতলা বরফের ওপর দিয়ে হাঁটছে। যদি মধ্যপ্রাচ্যের এই সংঘাত আরও কিছুদিন চলতে থাকে তাহলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড়সড় ধাক্কা লাগবে, এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে বলতে পারলাম। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, ভারত কি এই সংকট খুব শীঘ্রই কাটিয়ে উঠতে পারবে? ইরান আমেরিকার যুদ্ধ কোন দিকে গড়াবে বলে আপনার মনে হয়? কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামতের অপেক্ষায় রইলাম। ভিডিওটাকে নিশ্চয়ই একটা লাইক করবেন, আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা ভারতের পক্ষে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।